আমার বিয়ের 1.5 বছর পর কিন্তু আমি কনসিভ করি। আমি কনসিভ হওয়াতে কিন্তু আমার হাজবেন্ড অনেক খুশি। আমি যা খেতে মন চাই সে কিন্তু সবকিছু এনে দিত আমাকে। আপেল বলেন, এটা বলেন, ওইটা বলেন, কিন্তু সবকিছু এনে দিত। কিন্তু এনে দিলে কি হবে, আমি তো খাইতে পারতাম না। সে কিন্তু এনে আমার রুমে রাখতো, আমাকে খাইতে বলতো, বাট আমি খাইতে পারতাম না, কারণ আমি কিছু খাইতে গেলে আমার বমি হইতো। যেহেতু আমি প্রথম সন্তানের মা হতে যাচ্ছি, অবশ্যই তো আমার হাজবেন্ড খুশি থাকবে, তাই না? সেও প্রথম বাবা হবে, তার জন্য সে আমাকে সবকিছু এনে দিত। ঠিকই কিন্তু সে আনতো, বাট সে আনলে কিন্তু আমি কখনো খাইতে পারতাম না। কে খাইতো জানেন? আমার শাশুড়ি মা। হ্যাঁ, এটা সত্যি। কারণ আমি যখন দুপুরে ঘুমাইতাম, সকালবেলা ঘুমাইতাম, আমার শাশুড়ি আমার রুম থেকে এসে এগুলো খুঁজে খুঁজে সবকিছু নিয়ে যাইতো। তারপর এগুলো আমার শাশুড়ি মা আমাদের আশেপাশে বাসার মানুষ যেগুলো ছিল তাদেরকে বলতো। তারপর এসব কথা যখন আমার হাজবেন্ডের কানে যায়, তারপর আমার হাজবেন্ড কিন্তু আমার শাশুড়ি মা না দেখে মতো চুরি করে করে আনতো, আমাকে খাইতে বলতো, বাট আমি খাইতে পারতাম না। তো এভাবে চলে গেলে কিন্তু আরো কয়েকটা মাস, যখন আমার প্রেগনেন্টের 8 মাস হয়, তখন কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে সব ধরনের কাজ করতাম। ধান কাটা বলেন, ধান শুকানো বলেন, এইটা বলেন, ওইটা বলেন, এবং কি গরুর ঘাস পর্যন্ত আমি কেটে এনে গরুকে খাওয়াইতাম। আমি যদি এটা না করতাম তাহলে আমার শ্বশুর আমাকে বলতো, আমার শাশুড়ি আমাকে বলতো, রাজা বাসার মেয়ে নিয়ে আসছে, তাই কোনো কাজে পারে না। তো এই অবস্থায় কিন্তু আমাকে প্রচুর পরিমাণ কাজ করে যাইতে হতো। কিন্তু আমার হাজবেন্ড কখনো কিছু বলতে পারতো না তার মা বাবাকে, কারণ সে তার মা বাবার উপরে কোনো কথাই বলতে পারতো না। আমার এই অবস্থায় নিয়ে আমি অনেক কষ্ট করে কাজ করতাম। কিন্তু একদিন হঠাৎ আমার আব্বু না বলে আমাদের বাসায়, মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসে। আমার শ্বশুর বাড়িতে আসার পর যখন আমার আব্বু দেখছে আমি এই অবস্থায় এতগুলা কাজ করতেছি, রান্না বান্না, ধান কাটা, গরুর ঘাস কাটা, এইসব কাজ করতেছি, আমার আব্বু আমার শাশুড়ি মাকে বলে দেন আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যায়। তারপর আমি আমার আব্বুর সাথে সুন্দর করে আমার বাবার বাড়িতে চলে গেলাম। আমার বাবার বাড়িতে প্রায় আমি 1 মাস ছিলাম। 1 মাস যাওয়ার পরে সেদিন রাত ছিল শনিবার। শনিবারের রাতে কিন্তু আমার প্রচন্ড পরিমাণ প্যান উঠে যাওয়ার পর কিন্তু আমার আব্বু রাতে গ্রামে কোথায় নিয়ে যাবে। তারপরের দিন রবিবারে সকালবেলা কিন্তু আমার আব্বু আমাকে শহরে নিয়ে আসে হসপিটালে। তারপর আমার শ্বশুর বাড়িতে খবর দেওয়া হয়। ওইখান থেকে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড গেল। যাওয়ার পর কিন্তু আমার প্রচন্ড পরিমাণ ব্যথা করতেছে, বাট আমার ডাক্তার, নার্স সবাই বলতেছে যে মানে সিজার করতে হবে, নর্মাল ডেলিভারি হবে না। কিন্তু আমার শাশুড়ি বলতেছে যে নর্মাল ডেলিভারি হবে, এরকম নর্মাল ডেলিভারি হয়, একটু একটু কষ্ট পেতে হয়। কিন্তু আমার এমন অবস্থা হয়ে গেছে যে আমি মানে পারতেছি না আর, এই অবস্থা মানে আমি মরে যাব, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই বলতেছে না, সিজার করতে দিব না। কিন্তু আমার আব্বু বলতেছে যে দরকার পড়লে টাকা আমি দিব, সিজার করে নেন, অবশ্যই সিজার করে নেন। কিন্তু আমার শাশুড়ি কোনো কথাই শুনে না। কিন্তু আমার হাজবেন্ড চাইলে বলতে পারতো, কিন্তু আমার হাজবেন্ডও কিন্তু সবকিছু দাঁড়াই দেখতেছে, কিন্তু সে তার মার উপরে কোনো কথা বলতে পারবে না তার জন্য। তারপর এভাবে যখন আমি আর পারতেছি না, একদিন এক রাত চলে গেছে। তারপর যখন আমার প্রচন্ড পরিমাণ ব্লাড ভাঙতেছে, তারপর অবশেষে কি করছে, আমাকে সিজারের রুমে ঢুকাইছে। সিজারের রুমে ঢুকানোর পর নাকি আমার বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়ে গেছে। নর্মাল ডেলিভারি হওয়ার আগে নাকি আমার বাচ্চা নাকি আমার পেটে টয়লেট করে দিছে। তো আমার বাচ্চা নাকি তখনই মারা গেছে। নর্মাল ডেলিভারি অবস্থায় কিন্তু সে মারা হয়েছে। যখন আমাকে সেলাই করার পর যখন আমাকে বেটে দেওয়া হয়, আমার আম্মু আমাকে বলতেছে ধৈর্য ধর, তুই কিন্তু সামনে মা আবার হতে পারবি। এই কথা শুনে আমি তো অবাক, কি রে আম্মু তুমি আমাকে এই কথা কেন বলতেছো? তারপর ডাক্তার এসে বলতেছে আপনার বাবু কিন্তু মারা হয়েছে। আমি যতক্ষণে জানতে পারলাম ততক্ষণে কিন্তু আমার বাবুকে প্যাকেট করে বাড়িতে পাঠানো হয়ে গেছে। এত কষ্ট করলাম শুধুমাত্র মা ডাক্তার শোনার জন্য, কিন্তু শুনতে পারলাম না। এই গল্পটা আমাকে একটা আপু পাঠাইছে, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগছে।